আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকে আমাদের কমপ্লিট ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের পঞ্চম ক্লাস। তো টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আমাদের টপিক। গত পর্বে আমরা জেনারেলি ইউএক্স ডিজাইন প্রসেস কি সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা স্পেসিফিকভাবে ইউজার সেন্ট্রিক ডিজাইন সিস্টেম কি বা ডিজাইন প্রসেস কি সেই বিষয়টি নিয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইউজার সেন্ট্রিক ডিজাইন প্রসেস এটি ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। তো এই কোর্সের প্রথম 4টি ক্লাস যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে বাকি ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো চলুন আমাদের আজকের ক্লাসে আমরা ফিরে যাই। ইউজার সেন্টার ডিজাইন প্রসেস কি সেটি জানার আগে আমরা একটি এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরুন আমরা সবাই মোটামুটি এখন মোবাইল ব্যবহার করে থাকি। তো আমরা যখন একটি মোবাইল বেশ কিছুদিন ব্যবহার করি তখন মার্কেটে যখন আপডেটেড নতুন আরও একটি মোবাইল আসে তখন আমরাও চেষ্টা করি সেই আমাদের হাতের মোবাইলটি আপডেট করার। তো আমরা কেন আসলে এই মোবাইলটি আপডেট করতে চাই? নিশ্চয়ই হয়তো নতুন কোনো কিছুর প্রতি মানুষের স্বাভাবিক ন্যাচারালি একটা আকর্ষণ থেকেই থাকে। তো এর বাহিরেও আসলে একটি বিগেস্ট রিজন হচ্ছে নতুন যেই মোবাইলটি বা আপডেট মোবাইলটি মার্কেটে আসছে সেটির মধ্যে হয়তো এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো হয়তো আমার বেশ প্রয়োজন হবে এবং সেই ফিচার্সগুলোর মাধ্যমে হয়তো আমার মোবাইল ইউজ করার এক্সপিরিয়েন্সকে আরও বৃদ্ধি করবে এবং হয়তো আমার মোবাইল ইউজ করার ক্ষেত্রে হয়তো আমার লাইফকে আরও অনেকটা ইজি করবে। তো এই জন্যই হয়তো আমরা সেই মোবাইলটি আপডেট করে থাকি। এক্ষেত্রে হয়তো নতুন আপডেট মোবাইলটির হয়তো র্যাম একটু বেশি হতে পারে, এটি হয়তো বেটার পারফরমেন্স করবে, অথবা এটির মেমোরি স্পেস একটু বেশি থাকবে, অথবা এটির ডিজাইনটি দেখতে গুড লুকিং। তো যেটি হোক না কেন আমরা এইসব বিভিন্ন কারণেই মূলত মোবাইলটি আপডেট করে থাকি। তো যারা মোবাইল কোম্পানি রয়েছে বা যারা মোবাইল তৈরি করে থাকে তারা ইউজারকে নিয়ে অনেক ধরনের রিসার্চ করে থাকে। তো সেখানে তারা হয়তো দেখতে পেয়েছে যে মানুষের দৈনন্দিন জীবনের একটি বড় সময় মানুষ স্পেন্ড করে থাকে এই মোবাইল ফোনের, এবং মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই মোবাইল ফোনের মাধ্যমে, এবং মানুষের কমিউনিকেশনের একটি বড় পার্ট হচ্ছে এই মোবাইল ফোন। এখন তারা চিন্তা করলো যেহেতু মানুষ এত সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে যদি এটির একটু র্যাম বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে হয়তো এটি আরও বেটার পারফরমেন্স দিবে। এবং যদি মানুষ যেহেতু এখন প্রচুর পরিমাণে ছবি তোলে এবং ভিডিও করে থাকে, তো সেই ক্ষেত্রে যদি এটির মেমোরি স্পেস একটু বাড়ানো যায় সেক্ষেত্রে মানুষ হয়তো অনেক ধরনের বেশি ডেটা এবং ফাইলস রাখতে পারবে তাদের মোবাইলের মধ্যে। তো তারা মূলত ইউজারকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করার ফলে ইউজারের কী নিড থাকতে পারে বা কী নিড রয়েছে, নতুন কী ধরনের রিকোয়ারমেন্টস রয়েছে, এই সব বিষয়গুলোকে তারা প্রায়োরিটি দিয়ে আপডেট মোবাইলটিতে অনেক ধরনের ফিচার্স নিয়ে আসে যেগুলো হয়তো আমাদের মোবাইল ইউজ করার ক্ষেত্রে আমাদের লাইফকে আরও অনেকটা ইজি করে। তো আমরাও সেই জন্য নতুন যখন মার্কেটে মোবাইল আসে তখন আমরা সেটিকে আপডেট করে থাকি। তো এবার আমরা দেখি ইউজার সেন্টার ডিজাইন প্রসেস কি সেটি। একজন ডিজাইনারের কাছে ইউজারই হচ্ছে সব কিছু, এবং সব কিছুর ঊর্ধ্বে একজন ডিজাইনারকে ইউজারকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। তো ইউজার সেন্টার ডিজাইন হচ্ছে আমরা যখন কোনো একটি প্রোডাক্ট ডিজাইন করব তখন সেই প্রোডাক্টের মধ্যে ইউজারের কী নিডস থাকতে পারে এবং তাদের প্রেফারেন্সেস কী রয়েছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে ডিজাইন করতে হবে। আর প্রোডাক্টটি যাদের জন্য তৈরি করা হচ্ছে তাদের বিহেভিয়ার্স এবং তাদের মোটিভেশনস কী এবং তাদের মেইন পেইন পয়েন্টস কী সেটি বুঝে প্রোডাক্টের মধ্যে এরকম এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে যেটি তাদের বিহেভিয়ারের সাথে যায়, তাদেরকে মোটিভেটেড রাখে এবং তাদের যে পেইন পয়েন্টস রয়েছে সেটিকে ইফেক্টিভলি সমাধান করে। তো শুধু সমাধান করলেই হবে না, ইফেক্টিভলি সমাধান করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তো এবার আমরা দেখি হোয়াই ইউজার সেন্টার ডিজাইন ইজ ইম্পর্ট্যান্ট। বর্তমান সময়ে ইউজার সেন্ট্রিক ডিজাইন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বর্তমান সময়ে অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে যদি কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ইউজারের সেই প্রোডাক্টের মধ্যে যেই নিড এবং তার যেই রিকোয়ারমেন্টস এবং প্রেফারেন্স রয়েছে সেটিকে ম্যাক্সিমাম লেভেলের প্রায়োরিটি দিয়ে সেটি ডিজাইন করতে হবে। তো যদি ইউজারকে এরকম ম্যাক্সিমাম লেভেলের প্রায়োরিটি দিয়ে কোনো একটি প্রোডাক্ট ডিজাইন করা হয় সেক্ষেত্রে সেই প্রোডাক্টটি যখন ইউজার ব্যবহার করবে তখন সেটির মধ্যে তার যে নিড রয়েছে সেটি ফুলফিল হবে এবং প্রোডাক্টটি ইউজ করার ক্ষেত্রে ইউজার এনজয় করে থাকবে এবং ওভারঅল প্রোডাক্টের জন্য ইউজারের মধ্যে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। এর কারণ হচ্ছে বর্তমানে প্রতিটি প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচুর পরিমাণে কম্পিটিশন রয়েছে। তো যারা যত বেশি ইউজারকে ইজি টু ইউজ এবং ইজি টু সলিউশন টাইপের কোনো প্রোডাক্ট দিতে পারবে, ইউজার আসলে সেই ধরনের প্রোডাক্টকে বা সার্ভিসকে বেশি পছন্দ করে থাকে। তাই এই বিজনেস কম্পিটিশন রেসের মধ্যে টিকে থাকতে হলে আমরা যে প্রোডাক্টটি ডিজাইন করব বা তৈরি করব
সেটির মধ্যে ইউজারের যেসব নিড, তাদের রিকোয়ারমেন্টস এবং তাদের যে প্রেফারেন্স রয়েছে সেগুলোকে সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে, যাতে করে আমাদের প্রোডাক্টটি কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে পারে বা মার্কেটে এগিয়ে থাকতে পারে। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে নোকিয়া মোবাইলের কথা বলতে পারি। আমরা হয়তো নোকিয়া মোবাইলের কথা মোটামুটি অনেকেই জানি। তো মোবাইল ইন্ডাস্ট্রির শুরুর দিকে নোকিয়া হয়তো মার্কেটের একটি বড় শেয়ার দখল করে নিয়েছিল, কিন্তু যখন অ্যান্ড্রয়েড সিস্টেম মার্কেটে আসলো তখন নোকিয়া সেইভাবে হয়তো নিজেদেরকে তারা আপডেট করতে পারেনি, যার কারণে এই কম্পিটিশনের মার্কেটে তারা আসলে আর টিকে থাকতে পারেনি। তো এটি হচ্ছে মূলত কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে ইউজারের নিড, রিকোয়ারমেন্টস এবং প্রেফারেন্সকে যদি ম্যাক্সিমাম লেভেলের প্রায়োরিটি দেওয়া না হয়, সেক্ষেত্রে অবশ্যই ইউজার সেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসকে ডিনাই করে থাকবে। তো এবার আমরা দেখি ইউজার সেন্টার ডিজাইন প্রসেসগুলো কী কী সেগুলো। ইউজার সেন্টার ডিজাইন প্রসেসের 5টি কম্পোনেন্ট বা লেয়ার রয়েছে। তো যখন কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে এই 5টি কম্পোনেন্টকে অ্যাপ্লাই করে তৈরি করা হবে, তখন সেটিকে আমরা ইউজার সেন্টার ডিজাইন প্রোডাক্ট বলতে পারবো। তো কম্পোনেন্টগুলো কী কী সেগুলো একটু দেখে নিই আমরা এক নজরে। তো 1 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড কনটেক্সট অফ ইউজ, স্পেসিফাই ইউজার রিকোয়ারমেন্টস, ডিজাইন সলিউশনস, টেস্ট অ্যান্ড রিফাইন, পোস্ট লঞ্চ ইভ্যালুয়েশন। তো 1 নম্বরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড কনটেক্সট অফ ইউজ। মোট কথা আমরা যেই প্রোডাক্টটি তৈরি করছি সেটি আসলে কোন কনটেক্সটে প্রোডাক্টটি ইউজার ব্যবহার করে থাকবে সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে বা সেই বিষয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ইউজার প্রোডাক্টটি আসলে কখন ব্যবহার করবে, কোন পরিস্থিতিতে ইউজার আমাদের প্রোডাক্টটি ব্যবহার করবে এবং ইউজার কোন এনভায়রনমেন্টে থেকে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করবে, সে যখন ইউজ করবে আমাদের প্রোডাক্টটি তখন তার মুড কীরকম থাকবে, সে কি রিল্যাক্সে থাকা অবস্থায় আমাদের প্রোডাক্টটি ব্যবহার করবে নাকি কোনো কাজের মধ্যে থাকা অবস্থায় আমাদের প্রোডাক্টটি ব্যবহার করবে। তো ইউজারকে নিয়ে আমাদেরকে ইনিশিয়ালি এই ধরনের বিষয়গুলো ভাবতে হবে। 2 নম্বরে হচ্ছে স্পেসিফাই ইউজার রিকোয়ারমেন্টস। তো আমরা যখন প্রথম স্টেজে বুঝতে পেরেছি আমাদের প্রোডাক্টটি ইউজার কোন কনটেক্সটে ব্যবহার করবে সেই বিষয়গুলো, দেন সেকেন্ড স্টেজে এসে আমাদেরকে আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের কী কী ধরনের রিকোয়ারমেন্টস থাকবে সেগুলো ভালো করে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে ইউজার্স পেইন পয়েন্টস। তো ইউজারের মেইন যেই সমস্যাকে আমরা সমাধান করতে চাচ্ছি সেটি আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। ইউজার্স গোলস, ইউজার্স নিড, ইউজার্স রিকোয়ারমেন্টস, ইউজার প্রেফারেন্সেস এবং ইউজার্স মোটিভেশন। তো আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের কী কী ধরনের নিড, তাদের প্রয়োজনীয়তা, তাদের পছন্দ এবং কোন বিষয়গুলোকে রাখলে তারা মোটিভেটেড হবে সেই বিষয়গুলোকে আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো এই ধরনের রিসার্চ করার জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ইউজার ইন্টারভিউ এবং ইউজার সার্ভে। তো ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমরা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টদের জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেটার হবে কিছু স্টুডেন্টদের থেকে আমাদেরকে ইন্টারভিউ নেওয়া এবং তাদের সাথে কথা বলা যে আমরা যেই প্রোডাক্টটি তৈরি করতে চাচ্ছি তাদের জন্য সেটির মধ্যে তাদের কী ধরনের রিকোয়ারমেন্টস, তাদের পেইন পয়েন্টস কী থাকতে পারে এবং তাদের প্রেফারেন্সেসগুলো কী কী হবে এবং ওভারঅল তাদের কী ধরনের চ্যালেঞ্জ থাকবে সেই প্রোডাক্টের মধ্যে সেগুলোকে ভালো করে রিসার্চ করতে হবে। 3 নম্বরে হচ্ছে ডিজাইন সলিউশন। তো আমরা যখন ইউজারের বিষয়ে আমাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং হলো এবং আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের নিড, রিকোয়ারমেন্টস এবং তাদের প্রিফারেন্সগুলো কী কী সেই বিষয়গুলো আমরা মোটামুটি ফাইন্ড আউট করতে পেরেছি। তো এখন আমাদেরকে একটি বেটার সলিউশন ডিজাইনের মাধ্যমে বের করতে হবে। তো এক্ষেত্রে উই শুড জেনারেট সাম আইডিয়াস। তো এখন আইডিয়া জেনারেট করার জন্য আমরা ব্রেন স্টর্মিং করতে পারি। ব্রেন স্টর্মিং করার ক্ষেত্রে আমাদের টিম মেম্বার যারা রয়েছে, ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ওনার ইত্যাদি সবার সাথে ব্রেন স্টর্মিং করবে আমরা কিছু আইডিয়া জেনারেট করতে পারি। তো একটি কমন রুলস রয়েছে ক্রেজি 8। এর মানে হলো কোনো একটি সলিউশনের জন্য ক্রিয়েট 8 ডিফারেন্ট আইডিয়াস। তো আমরা যখন অনেকগুলো আইডিয়া রেডি করব সেখান থেকে সব থেকে ইফেক্টিভ যে আইডিয়াটি হবে সেটি নিয়ে আমাদেরকে ফাইনাল করতে হবে। দেন সেই আইডিয়াটির একটি ওয়্যারফ্রেম এবং প্রোটোটাইপ তৈরি করে ফেলতে হবে। তো এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি আমরা কোনো একটি ই-কমার্সের ওয়েবসাইটের ওয়্যারফ্রেম এবং প্রোটোটাইপ তৈরি করে ফেললে আমরা তখন সেটি টেস্ট করার মাধ্যমে বুঝতে পারবো কোনো একজন ইউজার তার প্রয়োজনীয় প্রোডাক্টটি কত সহজে খুঁজে পেতে পারে এবং পারচেস করতে পারে। তো এটি আমরা ওয়্যারফ্রেম এবং প্রোটোটাইপ টেস্টের মাধ্যমেই এই বিষয়গুলো বুঝতে পারবো। 4 নম্বরে হচ্ছে টেস্ট অ্যান্ড রিফাইন। তো এখন আমরা যেই আইডিয়াটিকে ফাইনাল করেছি সেটি আসলেই ইউজারের জন্য ইফেক্টিভ কোনো সলিউশন কিনা সেটি আগে আমাদেরকে বুঝতে হবে। সেটি বোঝার জন্য
রিয়েল ইউজারদের কাছ থেকে আমাদেরকে ফিডব্যাক গ্যাদার করতে হবে। আর ফিডব্যাক গ্যাদার করার জন্য কিছু অ্যাপ্রোচ রয়েছে। তো ফিডব্যাক নেওয়ার ক্ষেত্রে আমরা ইউজাবিলিটি টেস্টিং এবং এবি টেস্টিং করতে পারি। তো এবি টেস্টিং এবং ইউজাবিলিটি টেস্টিং করার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা যে প্রোডাক্টটি ডিজাইন করেছি সেটি ইজি টু ইউজ কিনা, সেটির মধ্যে ইউজারের যে ধরনের নিডস এবং রিকোয়ারমেন্টস এবং প্রেফারেন্স রয়েছে সেগুলো ফুলফিল করছে কিনা, এবং ওভারঅল আমাদের প্রোডাক্টের এক্সপিরিয়েন্সটি কী সেটি আমরা বুঝতে পারবো এই ইউজাবিলিটি টেস্টিং এবং এবি টেস্টিংয়ের মাধ্যমে। তো এই এবি টেস্টিং এবং ইউজাবিলিটি টেস্টিংয়ের সময় ইউজারের কাছ থেকে আমরা অনেক ধরনের ফিডব্যাক এবং তাদের হয়তো অনেক ধরনের রিকোয়ারমেন্টস আমরা পাবো। তো সেগুলো পাওয়ার পরে আমাদের ডিজাইনটিকে পুনরায় রিফাইন করে সেটিকে আমাদেরকে ফাইনালাইজ করতে হবে। দ্যাট বিকাম নাও আওয়ার প্রোডাক্ট ইজ ইউজার সেন্টার্ড। তো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা কোনো একটি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। সেটি তৈরি করে যখন আমরা এবি টেস্টিং করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রোডাক্টটি কতটা কনভার্টেবল এবং ইউজার ফ্রেন্ডলি কিনা সেই বিষয়টি। তো এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল হতে পারে গুগল সার্চ। তো এটি সম্পূর্ণটাই বেসড অন ইউজারের ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে তাদের সার্চ ইঞ্জিনটা রেডি করা বা তৈরি করা হয়েছে। গুগল মাঝে মধ্যেই ইউজারের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভে এবং ইউজারের কাছ থেকে বিভিন্ন ধরনের ফিডব্যাক নিয়ে থাকে এবং তাদের কাছে অনেক ধরনের ডেটা রয়েছে, সেগুলোর উপরে ডিপেন্ড করেই তারা তাদের সার্চ ইঞ্জিনটাকে এমনভাবে তৈরি করেছে যার ফলে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন মোর রিলিভেন্ট এবং মোর পার্সোনালাইজড সার্চ রেজাল্ট আমাদেরকে গুগল দিয়ে থাকে। তো 5 নম্বরে হচ্ছে পোস্ট লঞ্চ ইভ্যালুয়েশন। তো আফটার লঞ্চ আমাদের প্রোডাক্টটি যখন ইউজারের হাতে চলে যাবে এবং রিয়েল লাইফে যখন আমাদের প্রোডাক্টটি ইউজার ব্যবহার করবে তখন আমরা আসলে বুঝতে পারবো আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের যে নিড, যে গোলস এবং যে প্রেফারেন্স রয়েছে এবং তাদের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো ফুলফিল হচ্ছে কিনা, এবং আমাদের যে বিজনেস গোল রয়েছে প্রোডাক্ট নিয়ে সেটিও কাভার করছে কিনা। তো ইত্যাদি বিষয়গুলো আমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। তখন হয়তো ইউজারের কাছ থেকে অনেক ধরনের নতুন নতুন রিকোয়ারমেন্টস এবং ফিডব্যাক আসবে। তো সেই ফিডব্যাকগুলোর উপরে ডিপেন্ড করে কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাক্টটিকে আপডেট করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা যখন আমাদের মোবাইলে যেসব অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেগুলো যখন একবার আমরা ডাউনলোড করি তখন মাঝে মধ্যেই দেখা যায় যে সেগুলোর আপডেট চলে আসে। তো আসলে এই আপডেটগুলো কেন আসে? এই আপডেটগুলো আসে মূলত ইউজারের ফিডব্যাক এবং ইউজারের নতুন নতুন যেসব রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলোর উপরে বেস করেই মূলত এই ধরনের আপডেটগুলো আসে এবং আমরাও আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের এক্সাম্পল দিতে পারি। তো হোয়াটসঅ্যাপ হয়তো এমন কিছু বিগেস্ট আপডেট নিয়ে আসছে যেটি হয়তো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, বাট তাদের এই আপডেটটির ফলে হয়তো আমরা এই প্রোডাক্টটি বা হোয়াটসঅ্যাপটি ব্যবহার করা আরও বেশি ইজি হচ্ছে এবং আমরা হয়তো আরও পার্সোনালাইজড ওয়েতে আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারছি এবং আমাদের লাইফকে আরও বেশি ইজি করছে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার মাধ্যমে। তো এটি হচ্ছে মূলত ইউজার সেন্টার ডিজাইন প্রসেস। তো ফাইনালি আমরা বলতে পারি ইউজার সেন্টার ডিজাইন প্রসেস হচ্ছে ইউজার বা কাস্টমার বেসড একটি অ্যাপ্রোচ যার মাধ্যমে একটি প্রোডাক্টকে এমনভাবে তৈরি করা যেটির মধ্যে ইউজারের নিড, রিকোয়ারমেন্টস এবং তাদের যে প্রেফারেন্স রয়েছে সেগুলোকে সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দিয়ে তৈরি করা, যার ফলে প্রোডাক্টটি শুধু ফাংশনালি বেটার হবে তা নয়, প্রোডাক্টটি ইউজার ব্যবহার করতে বেশি এনজয় করে থাকবে এবং আমাদের প্রোডাক্টের মধ্যে ইউজারের ওভারঅল এক্সপিরিয়েন্স আরও বেটার হবে এবং প্রোডাক্টের বিষয়ে ইউজারের মধ্যে একটি পজিটিভ ইমোশনস তৈরি হবে। তো আমরা আসলে বুঝতেই পারছি ইউজার সেন্টার ডিজাইন প্রসেস বা অ্যাপ্রোচটি কী সেটি, এবং একটি ডিজাইনের মধ্যে ইউজারকে আসলে কতটা প্রায়োরিটি দেওয়া উচিত সেই বিষয়গুলো আমরা বুঝতে পারছি। তো ইউজার সেন্টার ডিজাইন প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে বা কোনো ফিডব্যাক মতামত থেকে থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। সবশেষে একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও কিছু শিখতে পারেন, নতুন কিছু জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অন্যদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন যাতে অন্যরাও নতুন কিছু শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।